চেনা চেনা তার সঙ্গে কোথাকার একটা লোকের সঙ্গে আমাকে গুলিয়ে আমাকে শুধু এই যে এই যে এই যে এই যে এই যে মেয়ে এই যে মেয়ে শোনো 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 এদিকে এসো এদিকে এসো 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 এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তুমি তুমি কি মনে করছো বলো দেখে দি তুমি তুমি শুধু শুধু আমাকে আচ্ছা তোমার বাবা বাবা কি বলছিলাম মারা গেছে তাই তো কি হয়েছিল তোমার বাবার হ্যাঁ কি হয়েছিল আমি কি বলছি বুঝতে পারছো এই মেয়ে আমি 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 কি বলছি বুঝতে পারছো শোনো শোনো হয়তো হয়তো তোমার মনে হচ্ছে যে আমাকে তোমার বাবার মতো দেখতে কিন্তু বিশ্বাস করো আমি তোমার বাবা নই আমি তোমার বাবা নই বিশ্বাস করো আমি এখানে একটা দরকারি কাজে এসেছি বুঝলে কাজটা হয়ে গেলে আমি চলে যাব আমায় তুমি যেতে দাও মা আমি আসি দাঁড়ান আমি ভুল হতে পারি না আমি আমার বাবাকে চিনতে আমি ভুল করতে পারি না অন্য কাউকে আমি আমার বাবা ভেবে নেবো এটা অসম্ভব এটা হতেই পারে না আমি ভুল করিনি আমি ভুল করিনি তুমি আমার বাবা উমা 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 আমার কথাটা শোনো প্লিজ আমার মনে হচ্ছে তুমি ওনার মুখের সঙ্গে তোমার বাবার মিল খুঁজে পেয়ে যুক্তি বোধ সব হারিয়ে ফেলছো তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা হতে পারে না কখনো একটু মাথা ঠান্ডা করে ভাবো প্লিজ মিরাকল ঘটে এরকম শুনেছি কিন্তু এরকম যে হতে পারে শুনে তো আমারই আশ্চর্য লাগছে দাদা আমি বুঝতে পারছি কিন্তু তুমি আবার উত্তেজিত হচ্ছ আরে ভদ্রলোক কে সেটা আগে শিওর হই আমরা বড়মা ওই ভদ্রলোক অভিকে জানিয়েছেন আমতায় ওনার বাড়ি রয়েছে সেখানে ওনার স্ত্রী থাকেন অভি ওই ভদ্রলোককে নিয়ে সেখানে যাচ্ছে উমা কিন্তু কিছুতেই পুরো ব্যাপারটা মানতে চাইছে না খটকা একটা আছে সোমা খটকাটাকে তো আগে ক্লিয়ার করতে হবে আগে তো নিশ্চিত হতে হবে তাই না কিন্তু খটকা যাই থাক তুই প্রথমে এই কথাটা বলো অরবিন্দ যেখানে ভদ্রলোক নিজেই বলছেন উনি সুনন্দ দাস নন আমতায় ওনার বাড়ি রয়েছে পরিবার রয়েছে তাহলে উমাই বা কেন এই জোরটা করছে বড়মা তুমি একটা জিনিস খেয়াল করো ভদ্রলোক বলছেন ওনার কিছু মনে নেই অথচ ভদ্রলোক বলছেন আমতায় ওনার বাড়ি রয়েছে আমতায় ওনার পরিবার রয়েছে ভদ্রলোক জোর দিয়ে বলছেন উনি সুনন্দ দাস নন উনি বলছেন ওনার কিছু মনে নেই অথচ এত কিছু মানে কিরকম গন্ডগোল আছে এইখানটাতেই একটা গন্ডগোল তোর মনে হচ্ছে তো কিন্তু উমার ব্যাপারটা যদি খুব ভালো করে আমরা ভাবি অরবিন্দ আমার কি মনে হচ্ছে বলতো মেয়েটা কদিন ধরে মাকে নিয়ে খুব টেনশনে আছে তার উপর বাবার এইরকম একটা মৃত্যুর কিনারা করার জন্য একাই লড়াই করছে মেয়েটা মনের উপর দিয়ে যা চাপ যাচ্ছে সেইখানে হঠাৎ করে এমন একজন মানুষকেও দেখতে পেয়েছে যার মুখের সঙ্গে বাবার মুখের মিল পেয়েছে অন্ধকারে আলোর দিশার মতন আঁকড়ে ধরার চেষ্টা করছে সেটাকে ও বুঝতেই চাইছে না যে এটা কখনো সত্যি হতে পারে না বড়ভাবে সব বুঝতে পারছি এটা সত্যি মিথ্যে যাই হোক না কেন যাই হোক আমি শুধু ভাবছি যে মা যখন এই কথাটা জানতে পারবে মার কানে এই কথাটা যাবে তখন মা কিভাবে রিঅ্যাক্ট করবে আমরা মাকে কিভাবে সামলাবো আমি জানি না
রুদ্র একদম ঠিকই বলছে। উমা, আমার মনে হয় আমাদের এখন আনতে যাওয়া উচিত ওনার সাথে। ছোটকা, তুমি একটা কাজ করো, বাকি সবাইকে নিয়ে বাড়ি যাও। আমি, রুদ্র, দাদা ভাই, আমরা ওনার সাথে আনতে চাই। ঠিক আছে যা, কিন্তু পৌঁছে কি হয় না হয় জানাস কিন্তু। না না না, যাবো মানে আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমি কোথাও যাবো না, আমার বাবাকে আমি এক মুহূর্তের জন্য আমি চোখে আড়াল করবো না। আমি বাবার সাথেই যাবো, আপনারা যেখানে যাবেন আমি সেখানেই যাবো। আমি কিছুতেই বাড়ি যাবো না। না না, ঠিক আছে, আপনাদের যা সিদ্ধান্ত নেবার আপনারা নিয়ে নিন। আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু দেখুন ওই ইয়ে হ্যাঁ, সময় নষ্ট করবেন না। আমার বউ অসুস্থ, আমার ওষুধ নিয়ে যেতে হবে। আমার সময় নষ্ট করবেন না, আমাকে দয়া করে ছেড়ে দিন। ঠিক আছে, আপনার সময় আমরা নষ্ট করব না। আপনার সাথে এখন আমরা আনতে যাব। এবার আমাদের আপনি দেখাবেন যে আপনার বাড়ি কোথায়। ইনি আমাদের বাবা। এই মেয়েটাকে তোমরা চুপ করাতে পারছো না? হ্যাঁ, তখন থেকে বাবা করে আমার মাথা খেয়ে নিচ্ছে। শোন না দিদি ভাই, তোকে যা বলেছিলাম ওটা কিন্তু মাথায় রাখিস। আমার মাথায় আছে। আমি এখন রাখছি ফোনটা। কি এমন জিনিস মাথায় রাখার কথা বললো উমা? ও কিছু ক্লিয়ার করে বললো না কেন? কিছু বুঝে টুঝে যায়নি তো? আমি কি কিছু মিস করছি? কিন্তু আমটা এসে গেছে তো। এসো এসো হ্যাঁ? এসো। তোমার বাড়ি কোন দিকে? হ্যাঁ, তোমার বাড়ি কোন দিকে? আমার বাড়ি ওই তো সব কিরম অন্যরকম লাগছে। লাগবেই তো, এই জায়গাটা তোমার অন্যরকমই লাগবে বাবা। এটা তোমার বাড়ি নয়, তোমার বাড়ি ব্যান্ডেলে। আমার মা তোমার জন্য অপেক্ষা করছে। একদম এসব কথা বলবে না। আমাকে তুমি এসবের মধ্যে একদম জড়াবে না। আমার বাড়িতে একমাত্র আমার বউ অপেক্ষা করে বসে আছে, হ্যাঁ, আর কেউ নয়। দাদা, হ্যাঁ, আমি বলছি আপনি যদি নির্দিষ্ট করে না বলেন যে আপনার বাড়িটা কোথায়, আমরা বুঝবো কি করে? আমার বাড়ি, হ্যাঁ এক্স্যাক্টলি বাড়িটা কোনটা? আমার বাড়ি আমার বাড়ি মনে হয় ওই 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 গলিত। এখন আপনার মনে হয়? আপনার সঠিক মনে পড়ছে না বাড়িটা কোথায় এক্স্যাক্টলি? ছোটকা, উনি যখন বলছেন তখন আমরা একবার গিয়ে দেখি। আমরা সেটাই মনে হয়। ছোটকা, একবার আমরা গিয়ে দেখি না? চলো, কিন্তু গিয়ে কি করে? চলো। আমার ছবে না। ঠিক আছে আপনি চলুন। আমার ছবে না। আচ্ছা ঠিক আছে, আপনি চলুন। আমার ছবে না। একটু সুযোগ পেলেই ড্যাডকে ফোন করে জানাতে হবে। তার অ্যাপয়েন্ট করা অ্যাক্টর তো ফাটিয়ে অ্যাক্টিং করছে।
এটা এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আপনার বাড়ি? না তো। এটাও না। এটাও না তো। বলছিলাম আপনার বাড়িটা কোথায় দাদা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোথায় আপনার বাড়িটা? আমার বাড়ি? হ্যাঁ। আমার 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 বাড়ি, আমার বাড়িটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। আপনি একটু মনে করার চেষ্টা করুন না প্লিজ, আপনার ঠিক মনে পড়বে। দেখুন আপনি। না না, মনে তো পড়তেই হবে, মনে তো পড়তেই হবে। আমার বাড়িতে আমার অসুস্থ স্ত্রী আছে, এর মধ্যে ওষুধ আছে। আমি ওষুধ না নিয়ে গেলে তো আমার বউটা সুস্থ হবে না। কিন্তু বাড়িটা কোথায় আমার কিনা ভুলিয়ে যাচ্ছে। আচ্ছা, বলছিলাম যে আপনি কি শিওর যে এখানে আশেপাশেই আপনার বাড়ি? হ্যাঁ, আমার 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 বাড়ি তো কিন্তু বাড়িটা কোথায় সেটা ঠিক বুঝতে পারছি না। মহা মুশকিলে পড়া গেল। দাদা, বাড়িটা কোথায় ঠিক করে বুঝতে পারছেন না? তো পুরো আমটা চষে ফেললাম, এখন আপনি বাড়িটা কোথায় সেটাই বলতে পারলেন না। আমি তো তোমাকে বলছি বাবা, তুমি এখানে বাড়ি খুঁজে পাবে না, কারণ তোমার বাড়ি তো এখানে নয়, তোমার বাড়ি ব্যান্ডেলে। বাড়িতে আমার মা তোমার জন্য শাঁখা সিঁদুর পরে চুপ, আর একটা কথা বলবে না। বাড়িতে মা শাখা সিঁদুর পরে অপেক্ষা করছে। এই শোনো শোনো মেয়ে, বেয়াদবি একদম করবে না। তোমার ওই মা, তোমার ওই মা তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো। আমার বাড়িটা কোথায় গেল? এখানে তো কোথাও একটা ছিল, কিন্তু কোথায় গেল? হ্যাঁ ওমা, বুঝতে পারছো তুমি কিছু? আরে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন, ওনার স্মৃতিশক্তি স্পষ্ট না, কিছুই মনে করতে পারছেন না উনি। আমরা এভাবে ওনার সঙ্গে সঙ্গে ঘুরছি, আলটিমেটলি সময় নষ্ট করছি আমরা। আমি একটা সাজেশন দেবো, তার থেকে বেটার আমরা ওনাকে বাড়ি নিয়ে যাই, ডাক্তার দেখাই, কটা দিন ট্রিটমেন্ট করাই না, তারপর নিশ্চয়ই উনি সুস্থ হয়ে যাবেন। ছোটকা, আমি বলছিলাম যে এখন ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। মানে উনি যখন এতবার করে বলছেন যে আশেপাশে ওনার বাড়ি, তখন আমরা একবার ওনার সাথে গিয়ে দেখি না? সে চলো, কিন্তু কত ঘুরবে বলো তো ওনার সঙ্গে সঙ্গে? চলো চলো চলো। সত্যি তো এনার স্ত্রী আছে, কিন্তু তা কি করে হয়? ইনি আমার বাবা নন। এত বড় ভুল আমি কি করে করতে পারি? আমার সব থেকে প্রিয় মানুষটাকে ছুঁয়ে বুঝতে পারবো না আমি? কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এই যে মেয়ে, হ্যাঁ, প্রমাণ পেলে তো? প্রমাণ পেলে তো যে আমি 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 তোমার বাবা নই? প্রমাণ পেলে তো? হ্যাঁ, প্রমাণ পেলে তো? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমি আমি আমতায় থাকি। হ্যাঁ, এই সেই আমতার রায়পুর বস্তি যেখানে আমি থাকি। আর আমার নাম যে কি জানা, হ্যাঁ, সুনন্দ নয়, তার প্রমাণ আপনারা আগেই পেয়েছেন। আর এই আমার স্ত্রী, আমার অসুস্থ স্ত্রী। হ্যাঁ, তো জলজান্ত প্রমাণ পেয়ে গেলে যে যে আমি যা যা বলেছিলাম সব সত্যি। আমি ওই সুনন্দ নাকি সে নই। এবার তোমরা এসো 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 এসো। আবার কিন্তু কি? কিন্তু কি? একটা কথা মনে রেখে দাও, পাগলামো করো না, বেয়ানামি করো না। প্রমাণ তো পেয়ে গেছো যে আমি তোমার বাবা নই। যাও যাও, এখান থেকে বিদায় হও, যাও যাও যাও।
কিরম ওষুধটা খেয়ে ভালো লাগছে? আমি এখান থেকে কোথাও যাব না। উমা, উমা সবটাই তো দেখছো, কেন এরকম করছো বলো তো? কেন এত জেদ করছো? তুমি তো বুঝতে পারছো উনি তোমার বাবা নন। না ছোটকা, যতক্ষণ না প্রমাণ হচ্ছে উনি আমার বাবা নন, ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়বো না। নড়বে না? যাবে না? হ্যাঁ, যাবে না? না ঠায় দাঁড়িয়ে থাকবে? না ঠায় দাঁড়িয়ে থাকবে? বলছি না আমার অসুস্থ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ও বেরোবে না? হ্যাঁ, বৌদি, আমি কিন্তু তোমার অবস্থাটা বুঝতে পারছি বৌদি। আমিও আমার মাকে হারিয়েছি, তো আমি বুঝতে পারছি। তুমি জানো বৌদি, প্রথম আমিও বিশ্বাস করতে পারতাম না আমার মা নেই। ভাবতাম আমার মা তো ফিরে আসবে। সবাইকে গিয়ে গিয়ে বলতাম, কোথাও যায়নি আমার মা। আমার মা আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। তারপর বুঝতে পারলাম যে এটা তো আর সম্ভবই না, মা ফিরবে না। কিন্তু মাকে কি ভোলা যায়? যায় না বৌদি। আর তার সাথে মায়ের ওই কথাগুলো, সহজে কাউকে বিশ্বাস করিস না রুদ্র। নিজের ভেবে কাউকে আপন করে নিস না। ভরসা করে ভুল করে কারোর হাত ধরিস না তুই। আমার মায়ের একটা কথাও আমি রাখতে পারিনি। যাকে তুমি যেটা বলতে এসেছিলাম তোমাকে, তুমি আজকে এখানেই থাকবে তো? মানে আমতাতেই থাকবে? বেশ, তুমি এখানেই থাকো। কিন্তু বৌদি, ঘরে তো থাকা সম্ভব নয়। আমি বলছিলাম কি, পাশে একটা হোটেল আছে, আমরা ওখানে আজকে রাতের জন্য বুকিং করে নিই, সবাই মিলে ওখানে গিয়ে উঠি, তারপরে কাল সকালে আবার এখানে ফিরে আসবো। আর ততক্ষণে উনি কিছুটা সুস্থ হয়ে যাবেন, আর আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারবো। এইটা রুদ্র একদম ঠিক বলেছে। সেটাই ভালো। আজকে রাতটা চলো, চলো সবাই চলো, আজকে রাতটা ওখানে কাটাই, তারপরে কালকে কি হয় না হয় তখন দেখা যাবে। না ছোটকা, আমি কোথাও যাব না। যতক্ষণ না পর্যন্ত ওনার জ্ঞান ফিরছে, উনি আমার সাথে কথা বলছেন, আমি এখান থেকে এক পাও নড়বো না। তোমাদের সঙ্গে আমার কিছু কথা ছিল। প্লিজ বলুন। আমি তোমাদের জীবনে স্বেচ্ছায় আসিনি। মানে আমাকে তোমাদের জীবনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর জুড়ে দিয়েছে ওই মেয়েটা, ওই আলেয়া বোস। কি? হ্যাঁ, আলেয়া বোস। ওই মেয়েটি আমাকে কাজে লাগিয়েছে। জানো, তোমাদের সঙ্গে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সবটাই আলেয়া বোসের নির্দেশে ঘটেছে। আলিয়া আবার? হ্যাঁ,
আলিয়া, আলিয়া বোস। আপনি সুস্থ? তার মানে এতক্ষণ যেটা করছিলেন সেটা সম্পূর্ণ অভিনয়? হ্যাঁ, আলিয়া, আলিয়া বোসের কথায় অভিনয় করেছিলাম। জানো জানো মা, জানো মা, আসলে আসলে আমি। প্লিজ চুপ করো। আপনারা দুজনে আর একটাও কথা বলবেন না। এইবার বলুন, এই নোংরা ঠক লোক আলিয়ার থেকে টাকা পয়সা নিয়ে আমাদের ইমোশন নিয়ে খেলেছে, আমাদের ঠকিয়েছে ওরা। উনি উনি তোমার বাবা হতে পারেন? মা, না উনি তোমার বাবা না আলিয়া শুধরেছে। আমার পুরো পুরো কথাটা একটু শুনুন। আপনাদের আর একটাও কথা আমরা শুনতে চাই না। নাটক করছিলেন আপনারা এইভাবে আমাদের। শুধু একটা কথাই বুঝতে পারছি, হুট করে এই কথাটা আপনারা আমাদের এখন বলতে গেলেন কেন? আমি কিছুতেই বুঝতে পারছি না এইসব। আলিয়া, কিন্তু আলিয়া কেন করবে? ওর কি স্বার্থ? সেই কারণটাই তো খুঁজে বার করতে হবে উমা বৌদি। রুদ্র, তুই আবার হোটেল থেকে এখানে আসলি কেন? সেই কারণেই আমি আলিয়ার সঙ্গে হোটেলে গেছিলাম অভিদা, যাতে ওকে ওখানে রেখে আমি তোদের কাছে আসতে পারি আর তোদের সঙ্গে কথা বলতে পারি। আলিয়া দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরোত। সন্দেহটা আমার তখনই হয়। তারপর আমি ওকে ফলো করি আর সবটা জানতে পারি। ইয়েস, আলিয়া আমাদের সবাইকে ঠকিয়েছে। তবে এই লোকটা এখন এত সত্যি কথা বলছে কেন আমি সেটা বুঝতে পারছি না। আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি কিভাবে আলিয়া দিনের পর দিন এই লোকটাকে পাখি পড়ানোর মতো তৈরি করেছে, সাজিয়ে গুছিয়ে এই লোকটাকে তোমার সামনে তোমার বাবা হিসেবে দাঁড় করেছে। এই লোকটা তোমার বাবা নয় বৌদি, এ একটা ঠক, একটা জোচ্চোর। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমার বাবাকে চিনতে এত বড় ভুল করতে পারি না। শোনো 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 মা, আমি কি বলছি একটু শোনো। এই লোকটা আমার বাবা নয়, ঠক, চোর। না, এটা আমি কি করে মেনে নেবো? এটা আমি মানতে পারছি না, এটা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। উমা, উমা আমার কথা শোনো। উমা, এই শোনো, অমৃতা এই অসময়ে আমাদের জন্য এক গাতা ব্যবস্থা করে ফেলেছে। চলো আমরা ডিনারটা সেরেই নি, আমাদের তো আবার বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। অসুস্থ বন্ধুকে দেখতে এলাম, একটু কথা বলি। না না, আরে আমি তাড়া দিইনি। বলছি দাদা, এখন আপনি একটু বেটার ফিল করছেন তো? হ্যাঁ হ্যাঁ, অমরেশবাবু একদম ফিট হয়ে যাবে। আপনার বন্ধু তাড়াতাড়ি শুধু সুস্থ হয়ে উঠুক, আর কিছু চাই না। বিশ্বাস করুন, ওর মতন একজন মানুষ হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়লেন, খুব চিন্তা হচ্ছিল। বৌদি একদম চিন্তা করবেন না,
কালকেই দেখবেন অম্বরীশ বাবু একদম দৌড়চ্ছে টকবক টকবক করে। আপনারা এবার খেতে চলুন, আসুন। দাদা আসি তাহলে, ভালো থাকুন। অনুরাগ, বাবার ঠিকঠাক মতো একটু খেয়াল রেখো, কেমন? নিশ্চয়। আসলাম অম্বরীশ বাবু। বাবা, আমি কিন্তু সবটা শুনেছি। আমি একটাই কথা বলবো, আমাকে বাঁচা অনুরাগ, আমাকে বাঁচা। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। কেউ কিচ্ছু জানবে না। আমি তো বুঝি ব্যবসার একটা কালো দিক আছে। আমাদের ব্যবসা করতে গেলে অনেক কিছু করতে হয়, সেগুলো সেগুলো পাঁচকান করলে চলে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু লোকে তো সেটা বুঝবে না, তাই না? লোকে তো বলবে দুর্নীতির দায় মহান ব্যবসায়ী অম্বরীশ আচার্য ধৃত। তারপর পুলিশ যখন বাড়িতে এসে হ্যাচড়াতে হ্যাচড়াতে মানে হাত করা পরিয়ে তোমায় নিয়ে যাবে, তোমার মান সম্মান তো সব জাস্ট, আমি জাস্ট ভাবতে পারছি না। আমার ভাবলি না কেমন একটা হচ্ছে। তোমার জন্য খুব চিন্তা হচ্ছে আমার বাবা, সিরিয়াসলি। আচ্ছা বাবা, আমার মনে হয় একটা উপায় আছে এই সব কিছু থেকে তোমাকে বের করার। হ্যাঁ বাবা, আমি ভাবছিলাম যদি তুমি নিজেকে পুরোপুরি সমাজসেবার কাজে নিয়োগ করে ফেলো, মানে ব্যবসা থেকে দূরে সরিয়ে নিজের একটা অন্য ইমেজ ক্রিয়েট করো। মানে ভেবে দেখো, তুমি যদি সমাজসেবা করো, মানে তোমার হয়ে কথা বলার অনেক লোক দাঁড়িয়ে যাবে। মানে তুমি যাদের সেবা করছো তারা তোমার হয়ে কথা বলবে, তোমার হয়ে লড়বে। কি বাবা, আমি কি ভুল বলছি? আমার মনে হয় এটাই একমাত্র রাস্তা। তুমি তাই করো। আমি তো ব্যবসাটা সামলাচ্ছিলাম এতদিন, তুমি তোমার ঘাড়ে যে যে দায়িত্বগুলো রেখেছিলে সেগুলো আমার ঘাড়ে দিয়ে দাও। আমি পুরোটা সামলাচ্ছি, তুমি এসব থেকে দূরে চলে যাও। আমি পুরোটা দেখে দেবো। আমার বাবাকে আমি ফার্স্টে দেবো না, আই প্রমিস। এটা ভালো হবে না? কি বলো তুমি? হতেও পারে, আবার নাও হতে পারে। তার সঠিক প্রমাণ আমার কাছে ছিল না, খুঁজেও পাইনি। তবে সেই সময় সঞ্জয় বোসের সব থেকে কাছের মানুষ ছিলেন তোমার বাবা। আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আর কাউকে বিশ্বাস করি না অভিমন্যু। আজকে তুমি আমার মেয়েকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছো, তাকে একটা সিকিউর লাইফ দিয়েছ। তাই বিশ্বাস করে তোমাকে এই কথাগুলো আমি বলতে পারছি। কিন্তু মানুষের এমন দানবীয় রূপ আমি দেখেছি অভিমন্যু, যে মানুষ জাতটাকে আমি ঘেন্না করি। শুধু একজন মানুষই সেদিন আমার পাশে দাঁড়িয়েছিল, আর সেই মানুষটার নাম সমর সেন। আমি যখন ভরসা করে ওর সামনে আসি, তখন ওই আমাকে থাকার একটা বন্দোবস্ত করে দিয়েছিল। এসো এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো এসো। এই নাও, এটার চেয়ে সেফ আর ভালো জায়গা তোমার জন্য আর নেই। এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো সমর। এই সময় তুমি যদি আমার পাশে এসে না দাঁড়াতে। বাবা, এসব কথা এখন রাখো। মনে রাখবে তুমি আমার বন্ধু, ঠিক আছে? আর এখন থেকে আমরা আমাদের লক্ষ্যের কথা ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাববো না। আর আমাদের একমাত্র লক্ষ্য হলো সঞ্জয় বোসের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা। আর সেটা যেদিন হয়ে যাবে, সেদিন সুনন্দ দাস আবার আত্মপ্রকাশ করবে।
প্রমাণ জোগাড় করে ফেলেছিলাম আমরা, কিন্তু কিন্তু তখনই একদিন সমর আমার কাছে উদ্ভ্রান্তের মতো হাঁপাতে হাঁপাতে আসে। সুনন্দ, সুনন্দ, সমর এই সময় কি ব্যাপার? কি ব্যাপার সমর, তোমাকে এরকম আছে কেন? কি হয়েছে? আমি যে প্রমাণ সংগ্রহ করছি সেটা ওরা জানতে পেরে গেছে। তার মানে ওরা জেনে ফেলেছে আমি এখনো বেঁচে আছি? না না, সেটা এখনো জানতে পারিনি। মনে পড়তে থাকে, কিন্তু কিন্তু সবই কেমন আবছা আবছা। সেই সময় আরতি একদিন আমাকে কলকাতায় এক বড় ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যায়। সেদিন হঠাৎ একটা ক্রিকেট গ্রাউন্ডের পাশ দিয়ে যেতে যেতে কি একটা অমুক টানে আমি মাঠের মধ্যে ছুটে গেলাম। হ্যাঁ রে মা, আর সেই দিন মাঠে ঢুকে আমি তোকে দেখলাম। তুই ক্রিকেট খেলছিস, একটার পর একটা শট বাজছিস, আর একটার পর একটা স্মৃতি আমার মাথার মধ্যে ফিরে আসতে শুরু করলো। আমি কে, আমি কোথা থেকে এসেছি, উমা আমার কে, সব একটার পর একটা মনে পড়তে শুরু করলো। আমিও সেদিন স্টেডিয়ামে তোমাকে দেখেছিলাম বাবা, কিন্তু আমি ভেবেছিলাম ওটা আমার মনের ভুল, এটা তো সম্ভব নয়। অভিমন্যু বাবু, আমি আপনাকে বলেছিলাম না আমি স্টেডিয়ামে বাবাকে দেখেছি, বাবা দাঁড়িয়ে আমার খেলা দেখছে, আমি বলেছিলাম না আপনাকে? জানিস মা, সেদিন মাঠে আমি খুব খুব অসুস্থ হয়ে পড়ি। আরতি আমাকে ধরে ধরে বাড়ি নিয়ে আসে। আমি সেই দিনই আরতিকে জানিয়ে দিই যে জানো আরতি, আমার সব কেমন আস্তে আস্তে আমার মনে পড়ে যাচ্ছে। তারপর থেকে আমি তোকে, আমার মেয়েদের, মাকে, বউকে, আমার পরিবারকে ছেড়ে থাকতে পারছিলাম না। স্মৃতি ফিরে পাওয়ার পর বাড়ির জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছিল, আর সেরকম মনে করে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর জানিস মা, আর সেই দিনই আমি আবার সঞ্জয় বোসের মুখোমুখি হয়ে গেলাম। আর ভাগ্যবশত সঞ্জয় বসু আমার দেখে মনে করলো যে আমি বোধহয় সুনন্দ দাসের মতো দেখতে আর একজন কেউ। আর তারপরে ওই সঞ্জয় আমাকে আমারই বাড়ির লোকেদের সঙ্গে মিশতে বলে। তার পরিবর্তে ও বলে আমায় অনেক অনেক টাকা দেবে। তারপরে আমাকে ও আর আলিয়া মিলে সুনন্দ দাস আবার ট্রেনিং দেওয়া শুরু করে। উনি আমার স্বামী নন, আমার স্বামী 4 বছর আগে কলকাতায় গেছিল কাজে, কিন্তু মানুষটা আর ফিরলো না। মনে হয় ট্রেন অ্যাক্সিডেন্টে মানুষটা মারা গেছিল। আমি মানুষটাকে শেষ দেখাও দেখতে পেলাম না, কারণ ওর বডি খুঁজে পাওয়া যায়নি। আমি শোকে দুঃখে অসুস্থ হয়ে পড়ি। আমার বাঁ দিকটা
আর কাজ করে না। আস্তে আস্তে আস্তে, আপনি একটু জল খাবেন? জল, দাঁড়ান। এই নিন, এই জলটা খান। আস্তে আস্তে আস্তে, আরেকটু খান। ঠিক আছেন এখন? আচ্ছা, তারপর কি হয়েছিল? তারপর কয়েক মাস বাদে এনার সঙ্গে আমার দেখা হয়, খুব অদ্ভুত ভাবে। উনিও তখন খুব অসুস্থ ছিলেন। একদিন হঠাৎ উনি এসে উপস্থিত হলেন। উনি বললেন এটাই নাকি ওনার বাড়ি। ওনারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওনার কাছে ডাক্তার যে ব্যাগটা পেয়েছিল তাতে এই বাড়ির ঠিকানা ছিল। সেটা কি করে সম্ভব আমি জানি না। হতে পারে উনি আর আমার স্বামী একই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন। কোনোভাবে ব্যাগটা ওনার পাশে পাওয়া গিয়েছিল। এবারে ওর বাবাকে ওর বাড়িতে নিয়ে যাবে, ওর ফ্যামিলির কাছে নিয়ে যাবে। এতগুলো বছর পর সবাই এক হবে, রিইউনিয়ন হবে। এটা তো দারুণ আনন্দের ব্যাপার রুদ্র। আমার মনে হয় উমা, তুমি আঙ্কেলকে বাড়ি নিয়ে চলো, ভালো করে ট্রিটমেন্ট করাও, দেখবে আঙ্কেলের সব মনে পড়ে যাবে। আলিয়া একদম ঠিক বলেছে বাবা। আমি যাক, সবকিছু একদম প্ল্যান ওয়াইজ হচ্ছে। ড্যাডকে খবরটা দিতে হবে যে উমা অভি দুজনেই কনভিন্সড। তার মানে ড্যাডের উপর আর কোনো মার্ডারের দায় রইল না। যাকে মেরেছে সেই যখন ফিরে এসেছে তখন শাস্তি কিসের? এবার শুধু উমার জীবন নিয়ে খেলবো আমি। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে, আমি একটু আসছি। হ্যাঁ, হ্যালো ডক্টর, শুনুন, আপনি আগের দিন যে বাড়িতে এসেছিলেন সেখানে আপনার খামটা রেখে দিয়ে গেলাম, ওটা নিয়ে নেবেন মনে করে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যা যা করেছেন সেগুলো যে আমার বলাতে করেছেন সেটা যেন খুনাক্ষরেও কেউ জানতে না পারে, তাহলে কিন্তু আপনারই বিপদ বাড়বে ডক্টর। রাখছি। বাবা। হ্যাঁ বল। খেলা যেভাবে চলছে সেভাবে চালিয়ে যেতে হবে। আলিয়া তো জানেও না যে ওর খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে। আমিও তো সেটাই চাই রুদ্র। আলিয়াকে ভাবতে দাও, এখনো খেলা ওর মর্জি মতোই চলছে। তারপর কখন যে পাশার দান পাল্টে যাবে সেটা আলিয়া বা সঞ্জয় বোস কেউ ধরতে পারবে না। হ্যালো ড্যাড। ড্যাড, আমরা আমাদের প্ল্যানের ফার্স্ট এবং আসল স্টেপটা সাকসেসফুলি পার করে ফেলেছি। উমা অভি দুজনেই কনভিন্স ড্যাড। তোমার আর কোনো চিন্তা নেই। সুনন্দ দাসের মার্ডারের ব্যাপারে তোমার দিকে আর কেউ আঙুল তুলতে পারবে না।
কাকে ফোন করি, সোমাকে না উমাকে? না, উমাকেই করি। উমাই বুঝবে আমার মনের কথা। যাই। না কাকিয়া, মার তো কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল আমাদের বিশ্বাসের। আর মা যে কতটা ঠিক সেটা বাবা ফিরে আসাতে প্রমাণ হয়ে গেছে। মানে সোমা, কি ব্যাপারটা একটু বলো তো খুলে। বড় মা এরকমটা করতো শুধুমাত্র বাবার কথা চিন্তা করে। আসলে মা আগে থেকে বুঝতে পেরে গেছিল যে আমাদের বাবা বেঁচে আছে। বাবাকে না মা সব জায়গায় ফিল করতে পারতো। বাবা স্বপ্নে আসতো মায়ের। আর তারপর থেকেই বড় মা, আমি তোমাদের বলতে পারিনি এই কথাটা। আমার মনে হয়েছিল যে তোমরা এই কথাটাকে কিভাবে নেবে। বাবা বেঁচে আছে এই বিশ্বাসে মা বিধবার পোশাক ছেড়ে সধবার বেশি থাকতে শুরু করেছিল। সে কি, তোমার বাবা ফিরে আসার আগেই তোমার মা বুঝে গেলেন তোমার বাবা ফিরে আসছেন? আর ওটা উনি কি করে বুঝতে পারলেন আমার তো মাথায় কিছুতেই ঢুকছে না। সেটা তুমি বুঝবে না তাপস। সেটার জন্য তো স্বামী স্ত্রীর মনের টান থাকতে হয়। তোমার মধ্যে তো মনটাই নেই। সোমা, তোমার মায়ের শাঁখা সিঁদুরের জোর আছে বলতে হবে। ঘরে নেই, ওয়াশরুমে নেই, কোথাও নেই। বাবা কোথায়? সে কি? ছাতে দেখেছিস? আরে কোথাও নেই, সব জায়গায় খুঁজেছি আমরা। কোথায় যেতে পারে? হ্যাঁ, মানে যে কি অসুস্থ মানুষটা ঘরে নেই, কোথায় গেল সে? কি ব্যাপারটা? দিদি ভাই, জল মিষ্টি ওনার দাদা। দাদা, উমা, বাবার তো কিছু খাওয়া দাওয়া হয়নি। আগে একটু জল মিষ্টি দাও, তারপর না হয় মুখ হাত ধুয়ে অন্য কিছু খাবেন। দাদা, আপনি একটু খেয়ে নিন। বাবা, মিষ্টিটা খেয়ে নাও। কোথায় খুঁজি বলতো মানুষটাকে? গেল কোথায়? কি হবে না বলে কোথায় গেল এই অসুস্থ শরীরে? বৌদি, আমি একটা কথা বলছি, দাদার কি শরীর আরো বেশি খারাপ হয়েছিল? দিদি ভাই, না না, মানে সন্ধ্যেবেলা যেরকম শরীরটা খারাপ হয়েছিল, তারপর তো রাত্রিরে অরবিন্দ ডাক্তার নিয়ে এসেছিল, ডাক্তার দেখে গেছে। সেটাই বা জানাওনি কেন? আমি তো সেটা। আচ্ছা, হ্যাঁ কি মা, বলছি বাবা এরকম অসুস্থ শরীর নিয়ে তোমাকে কিছু না বলে বেরিয়ে গেল? কোথাও যাবার কথা তো ছিলই না।